আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদের পদার্থবিজ্ঞানের অষ্টম অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের আলোর প্রতিফলন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ে দেখো যে বিষয়গুলো আজকে তোমাদের জানবা সেই বিষয়গুলো হচ্ছে আলোর প্রকৃতি, প্রতিফলনের সূত্র, নিয়মিত ব্যাপ্তি প্রতিফলন, দর্পণ, গোলীয় দর্পণের ক্ষেত্রে দেখো যে সংখ্যাগুলো যেমন মেরু, বক্রতার কেন্দ্র, বক্রতার ব্যাসার্ধ, প্রধান অক্ষ, গৌণ অক্ষ, প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, আর হচ্ছে কি প্রতিবিম্ব। এখন দেখো আলোর প্রকৃতি। আলোর প্রকৃতি দেখো আলোর প্রকৃতি কি, আলোর প্রকৃতির সবচেয়ে একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে যে আলো সরল পথে চলে, অর্থাৎ আলো যে কোনো স্বচ্ছ মাধ্যমের ভিতর দিয়ে সে সরল পথে চলতে পারে। তোমাদের এই আগের বইতে কিন্তু যখন 25টা অধ্যায় ছিল তখন আলোর প্রকৃতি নিয়ে একটা সম্পূর্ণ অধ্যায় ছিল, কিন্তু এখানে তোমাদের সীমিত কিছু বলা হয়েছে। এরপর দেখো আমাদের আলোর প্রতিফলনের সূত্র বা প্রতিফলনটা কি। আলোর যে বিষয়টা তোমাদের আজকের অধ্যায়ের নামেই হচ্ছে আলোর প্রতিফলন, তাহলে প্রতিফলন সম্পর্কে আমরা একটু জানি। আলোর প্রতিফলন, প্রতিফলনটা কি দেখো, আমরা যদি একটা দর্পণ চিন্তা করি তাহলে এটা একটা দর্পণ। এই দর্পণে যদি এসে কোনো একটা তির্যকভাবে একটা আলোক রশ্মি এসে এখানে পড়লো এবং এখানে সে এই দর্পণে অবশ্যই প্রতি পৃষ্ঠে কী হবে, বাধা পাবে, বাধা পেয়ে সে আবার সেই আগের মাধ্যমেই ফিরে যাবে। তাহলে এই যে পড়লো এই রশ্মিটাকে কী বলা হয়? আপতিত রশ্মি। আপতিত রশ্মি। আর এই যে ফিরে গেল বাধা পেয়ে, এটা আমাকে বলা হয় কি? প্রতিফলিত রশ্মি। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মির মাঝে যদি আমরা একটা লম্ব আঁকি, এটাকে বলা হয় কি? দেখো এটাকে বলা হয় কি? অভিলম্ব। এটি তোমরা আগে অনেকেই জানো। এখন দেখো এই আপতিত রশ্মি এবং অবিলম্বের মাঝে অবশ্যই এখানে কি হয়েছে? একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে বলা হয় কি? আপতন কোণ। এবং অবিলম্ব আর প্রতিফলিত রশ্মির মধ্যেও একটা কোণ উৎপন্ন হয়েছে। এই কোণটাকে বলা হয় কি? প্রতিফলিত কোণ। এখন দেখো এটাকে যদি আমরা আই দ্বারা প্রকাশ করি, এটা এবং আর দ্বারা প্রকাশ করি, তোমরা মনে রাখবে আলোর প্রতিফলনের ক্ষেত্রে এই আই আর আর সমান থাকে। এটা হচ্ছে আলোর প্রতিফলনের একটা সূত্র। অর্থাৎ তাহলে আলোর প্রতিফলনের সঙ্গে আমরা কি বলবো? আলো যখন কোনো এক মাধ্যমে বাধা পেয়ে আবার সেই আগের মাধ্যমে ফিরে আসবে, এই ঘটনাকে কি বলা হয় কি? আলোর প্রতিফলন। অর্থাৎ আলো যখন কোনো তির্যকভাবে কোনো প্রতিফলক পৃষ্ঠের মধ্যে বাধা পেয়ে সে আবার পূর্বের মাধ্যমেই ফিরে আসবে, এই ঘটনাকে বলা হয় কি? আলোর প্রতিফলন। এরপর আমরা জানবো আলোর প্রতিফলনের। এরপর দেখো তাহলে আলোর প্রতিফলনের সূত্র। প্রতিফলনের সূত্র, 1 নম্বর সূত্র আমি কি বললাম? যে এই যে আপতন, এটা কি কোণ বলা হয়? আপতন কোণ। আর এটা বলা হয় কি? প্রতিফলিত কোণ। তাহলে এই আপতন কোণ এবং প্রতিফলিত কোণ সমান হবে, অর্থাৎ আই সমান আর হবে। এটা হচ্ছে একটা নিয়ম। তারপর তোমরা আরেকটা নিয়ম দেখো, খেয়াল করো। আমি যদি এখানে সংক্ষিপ্ত লিখছি, তোমাদের বইয়ে বিস্তারিত আছে, তোমরা সেভাবে লিখবা গুছাইয়া। তাহলে দেখো আরেকটা নিয়ম হচ্ছে কি? এই যে আপতিত রশ্মিটা এটা যদি আমরা একটা তল বা এই দর্পণটাকে যদি আমরা একটা তল চিন্তা করি, দেখো এই পৃষ্ঠে আলো আপতিত হয়েছে, আবার এখান থেকেই প্রতিফলিত হয়েছে এবং এখানে একটা অবিলম্ব হয়েছে, জাস্ট এগুলো একটাই সমতলে অবস্থান করছে। তাহলে এটাও কিন্তু আলো প্রতিফলনের একটা নিয়ম। অর্থাৎ প্রতিফলনের সময় আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং অবিলম্ব একই সমতলে বা একই সমতলে বা একই বিন্দুতে মিলিত হবে। এটাকে আলো প্রতিফলনের আরও একটা নিয়ম বলা হয়। এই দুইটা হচ্ছে আলোর প্রতিফলনের নিয়ম। একটা কি?
আপতন কোণ এবং প্রতিফলন কোণ সমান হবে এবং আপতিত রশ্মি প্রতিফলিত রশ্মি অবিলম্ব একই বিন্দুতে অবস্থিত বা একই সমতলে থাকবে। এরপর আমরা জানব নিয়মিত প্রতিফলন এবং ব্যাপ্তি প্রতিফলন। দেখো নিয়মিত প্রতিফলন, এই যে এখানে দেখো আমরা এটা কিন্তু নিয়মিত প্রতিফলন ঘটেছে, কারণ এখানে এই যে একটা দর্পণ, এই দর্পণটা দেখো এই পাশটায় কিন্তু তোমরা যদি কোনো কাজ দেখো, কাজে কিন্তু সাধারণত আলো যে আমরা পড়ে সেখানে আলো কিন্তু ভেদ করে অন্য মাধ্যমে চলে যেতে পারে, কারণ সেই আলোর কাজটার যদি ওই পৃষ্ঠে কোনো বাধা না থাকে, অর্থাৎ তোমরা দেখবা যে আমরা যে আয়নায় সাধারণত মুখ দেখি সেখানে আলোর অপর পৃষ্ঠে একটা প্রলেপ দেওয়া থাকে বা সিলভারিং করা থাকে, এটাকে বলা হয় কি বা পায়রা লাগানো থাকে। সেই পায়রা লাগানোর কারণেই কিন্তু আলো কি হয়, প্রতিফলিত হয়ে আবার সেই আগের মাধ্যমে ফিরে আসে, না হয় কিন্তু আলো কিছুটা আলো বেগ করে অন্য মাধ্যমে চলে যেত, তখন কিন্তু প্রতিফলিত হতো না, প্রতিসরণ ঘটতো। এজন্যে এই যে এখানে একটা দর্পণ আমরা নিয়েছি, এই দর্পণটা কি আছে আমাদের এখানে সমতলে আছে, আর এই সমতলে থাকার কারণে এখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটবে। আর এই দর্পণটা যদি ধরো সমতলে না থাকে, অর্থাৎ এটা যদি আঁকা বাঁকা চিন্তা করি, তাহলে এখানে আলো এখানে পরে দেখো এই আঁকা বাঁকার কারণে এটা ঠিক মতো, অর্থাৎ আপতন কোণের প্রতিফলন কোণ কিন্তু সমান হবে না। এই প্রতিফলনকে বলা হয় কি ব্যাপ্তি প্রতিফলন। অর্থাৎ সমতল পৃষ্ঠে আলোর যে প্রতিফলন ঘটে সেটাকে বলা হয় নিয়মিত প্রতিফলন, এবং অসমতলে আলোর যে প্রতিফলন ঘটবে সেটাকে বলা হবে কি ব্যাপ্তি প্রতিফলন। এরপর আমরা জানবো কি ব্যাপ্তি প্রতিফলনের পর জানবো দর্পণটা কি। দেখো দর্পণ হচ্ছে যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে, তাকে দর্পণ বলে। দর্পণ দেখো আবার দুই ধরনের হয়, দর্পণ দুই ধরনের, দেখো দুই প্রকারের, যেমন সমতল দর্পণ আর হচ্ছে গোলীয় দর্পণ। সমতল দর্পণ, গোলীয় দর্পণ। এখন এই যে আজকে আমরা যে বিষয়টা বেশি সুন্দর করে, যে বিষয়টা আমাদের মূল আলোচনা, সেটা হচ্ছে গোলীয় দর্পণ, এবং গোলীয় দর্পণের ক্ষেত্রে এই বিষয়গুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এখন দেখো আমরা এখানে গোলীয় দর্পণের ক্ষেত্রে আমরা দুইটা গোলীয় দর্পণ নিই। ধরো একটা দর্পণ, এটা এই পৃষ্ঠাতে পায়রা লাগানো, আর একটা দর্পণ নিলাম, এই দর্পণটার এই পৃষ্ঠাতে পায়রা লাগানো বা সিলভারিং করা। ধরো তাহলে এখানে আমরা একটা বিন্দু দিলাম, এটা কি হবে, দেখো এটা যদি এই যে দর্পণ নিলাম আমি, এই দর্পণটার এই পাশটাতে পায়রা লাগানো, অর্থাৎ এটার উত্তল পাশটাতে পায়রা লাগানো, এটা তাহলে আলোক রশ্মি অবতল দর্পণ এসে আপতিত হবে, তাহলে এটাকে বলা হবে কি অবতল দর্পণ। আর এটা আলো পড়বে, দেখো এটা অবতল পৃষ্ঠে পায়রা লাগানো, উত্তল পৃষ্ঠে আলো পড়বে, তাহলে এটা হবে উত্তল দর্পণ। এখন দেখো অবতল দর্পণের, যেহেতু এটা একটা গোলকের কিন্তু কিছু অংশ, তাহলে অবশ্যই এটা কি থাকবে, একটা গোলক, যেহেতু এটার একটা কেন্দ্র থাকবে, কেন্দ্রটাকে আমরা প্রকাশ করলাম একটু বড় করে নিয়ে আমরা সি, এটাও ঠিক একটা কেন্দ্র থাকবে, তাহলে এটাকে আমরা সি দ্বারা প্রকাশ করলাম। আর দেখো এই দর্পণের এই অংশটাকে আমরা এম প্রাইম দিলাম, আর এটা মধ্যবিন্দুকে পি নির্ণয় করলাম, এখানে কীভাবে পি এম প্রাইম অংশ দর্পণের। ধরো এখন আমাদের কি প্রথম জানতে হবে কি মেরুটা কি, এই গোলীয় দর্পণের মেরুটা কি। গোলীয় দর্পণের মেরুটা হচ্ছে এই যে দর্পণের যে অংশটা আমরা যতটুকু দর্পণ নিয়েছি তার ঠিক মধ্যবিন্দুকেই বলা হয় কি মেরু। অর্থাৎ দর্পণের গোলীয় আমরা অবতল দর্পণ নিই বা উত্তল দর্পণ নিই, এই দর্পণের মাঝামাঝি যে একটা বিন্দু, সেই বিন্দুটাকে বলা হবে কি মেরু। এটাকে
পি দ্বারা আমরা প্রকাশ করলাম। এরপর আমরা জানবো কি, তাহলে আমি যদি তোমাদের লিখে দেই, তাহলে 1 নম্বরে কি মেরু, মেরুটাকে কি লিখবো তাহলে দর্পণের মধ্যবিন্দু, মানে যে দর্পণে তুমি চিন্তা করো উত্তল দর্পণ অবতল দর্পণ, সেই দর্পণের মধ্যবিন্দু কে মেরু বলে ধরো। তারপর আমাদের জানতে হবে কি বক্রতার কেন্দ্রটা তাহলে কি, বক্রতার কেন্দ্র হচ্ছে এই যে দর্পণটা, ধরো এই দর্পণটা কিন্তু একটা গোলকের অংশ, তাহলে দর্পণটি যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রকে দর্পণটি, আবার তোমরা খেয়াল করো যে এই যে এখানে আমরা একটা দর্পণের অংশ নিয়েছি, এখানে কিন্তু একটা দর্পণের অংশ নিয়েছি, এটা কিন্তু একটা গোলকের অংশ, তাহলে এটার একটা কেন্দ্র দিছি, তাহলে এই দর্পণটা যেই গোলকের অংশ সেই গোলকের একটা কেন্দ্র আছে, কারণ এটা তো একটা বৃত্তের মতো গোলক, তাহলে বৃত্তের তো একটা কেন্দ্র থাকবে, তাহলে কেন্দ্রটাই হচ্ছে কি, এই কেন্দ্রটাই হচ্ছে কি বক্রতার কেন্দ্র, অর্থাৎ গোলকীয় দর্পণটির যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রই হবে এই গোলীয় দর্পণের বক্রতার কেন্দ্র। একে কি দ্বারা প্রকাশ করছি আমরা, সি দ্বারা। এরপর দেখো, অর্থাৎ যদি আমি লিখেও দিই তোমাদের বক্রতার কেন্দ্র, কি লিখবা, দর্পণটি যে গোলকের অংশ সে গোলকের কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলা হয়, বক্রতার কেন্দ্র বলে। তাহলে এই যে বললাম তো এটা একটা বক্রতার কেন্দ্র, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, সি দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো বক্রতার কেন্দ্র আর হচ্ছে কি মেরু, এটাকে যদি আমি যোগ করে দিই, রেখাটাকে আমরা হাতে দিচ্ছি, এ কারণে একটু বাঁকা হতে পারে, টেনে দেই, এটাকে জাস্ট আমরা ধরো টেনে দিলাম, তাহলে এই যে সংযোগ রেখা, এই রেখাটাকে বলা হয় কি বক্রতার ব্যাসার্ধকে আর দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ বক্রতার কেন্দ্র এবং মেরুর সংযোগ যেই রেখা, সেই রেখাটাকে বলা হয় কি বক্রতার ব্যাসার্ধ। ঠিক আছে, এরপর দেখো তোমরা চিত্রটা ভালোভাবে খেয়াল করো, তাহলে ভালো বুঝতে পারবা। তারপরে দেখো আমাদের আছে কি প্রধান অক্ষটা কি, এই যে বক্রতার কেন্দ্র এবং মেরু যে সংযোগ রেখা, এই রেখাটাই হবে প্রধান অক্ষ। কিন্তু আমরা যদি এখান থেকে ধরো এই বক্রতার কেন্দ্র থেকে কিন্তু আরও রেখা এই দর্পণে আমরা আঁকতে পারি, সেগুলা কিন্তু প্রধান অক্ষ নয়, এগুলাকে বলা হবে কি গৌণ অক্ষ, কারণ প্রধান অক্ষ একমাত্র মেরুর সাথেই যে অক্ষটা মিলিত হয়, যে রেখাটা মিলিত হবে সেটাই হবে প্রধান অক্ষ, আর বাকি আমরা যেদিকেই দর্পণের সাথে যে কোনো বিন্দুতেই বক্রতার কেন্দ্র থেকে মিলিত হোক, সেই রেখাগুলোকে বলা হবে কি গৌণ অক্ষ, এগুলোকে বলা হয় গৌণ অক্ষ। এরপর দেখো আছে কি আমাদের প্রধান ফোকাসের জন্য আমি এই লেখাগুলো মুছে দেই, কারণ ঠিক এই দর্পণের ক্ষেত্রে কিন্তু একই হবে। এখন দেখো প্রধান অক্ষটা একটু তোমরা প্রধান ফোকাসটা একটু ভালোভাবে লক্ষ্য করো, প্রধান ফোকাসটা কি, এই যে প্রধান অক্ষ, এই প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি যদি এই দর্পণে আপতিত হয়, তাহলে এখান থেকে অবশ্যই কী হবে, আলোটা প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যেই বিন্দু দিয়ে যাবে, এটা কিন্তু বাঁকা হয়েছে, স্কেল দিয়ে আঁকবা, তাতে চিত্র সুন্দর হবে। যে বিন্দু দিয়ে আসবে
এই বিন্দুটাকে বলা হয় কি প্রধান ফোকাস, অর্থাৎ এই প্রধান অক্ষের সমান্তরাল আলো এভাবে ধরো গেল, এখান থেকে আবার এভাবে প্রতিফলিত হলো, তাহলে একটা বিন্দু প্রধান অক্ষের একটা বিন্দুতে মিলিত হয়েছে, এই বিন্দুটাকে বলা হয় কি প্রধান ফোকাস। প্রধান ফোকাস এবং মেরুর মধ্যে দূরত্বকে বলা হয় কি ফোকাস দূরত্ব। তাহলে দেখো আমাদের আমরা কি শিখলাম, প্রধান ফোকাস। প্রধান ফোকাস কি প্রধান অক্ষের সমান্তরাল, এই প্রধান অক্ষের সমান্তরাল রেখা দিয়ে কোনো আলোক রশ্মি যদি দর্পণে আপতিত হয় তাহলে সেখান থেকে প্রতিফলিত হয়ে প্রধান অক্ষের যেই বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাই হচ্ছে কি প্রধান ফোকাস। এবং প্রধান ফোকাস এবং মেরুর মধ্যবর্তী দূরত্বকে বলা হয় কি ফোকাস দূরত্ব। এখন দেখো তোমরা এখানে যে আলো যে দর্পণে প্রতিফলিত হওয়ার ক্ষেত্রে কিন্তু 3টা সূত্র আছে, সূত্রগুলো তোমরা এই চিত্রের মাধ্যমে একটু শেখো। ঠিক এই দর্পণেও কিন্তু দেখো এখানে কি হবে, ফোকাস প্রধান ফোকাস তৈরি হবে। এখানে কিন্তু আলো এই পৃষ্ঠে পড়বে না, আলো কিন্তু এই পৃষ্ঠে পড়বে। তাহলে এখানে যদি ধরো অক্ষের সমান্তরাল ধরো আমি চিন্তা করলাম এখানে কোনো একটা আলোক রশ্মি এই পৃষ্ঠে আপতিত হলো, এটা অবশ্যই এদিকে যদি ফিরে যায় এখানে কি হলো প্রতিফলিত হলো। এখন দেখো এই পাশটাতে আমাদের মনে হবে, এই পাশটা যদি আমরা একটু এদিকে মিলাতে চেষ্টা করি তাহলে মনে হবে যেন এটা প্রধান ফোকাস দিয়ে গেছে, কিন্তু মনে হবে এটা কিন্তু আসলে এদিকে কোনো বাস্তব বিম্ব সৃষ্টি করবে না। এই জন্য এই পাশটাতে আমাদের সাধারণত যেই ধরনের বিম্ব সৃষ্টি হয় সেই বিম্বগুলোকে বলা হয় কি, অর্থাৎ উত্তল দর্পণের ক্ষেত্রে যে বিম্বগুলো তৈরি হয় সেই বিম্ব হচ্ছে অসৎ বিম্ব। আর এই পাশটাতে যেহেতু আলোক দেখো সমান্তরালে গেলে আবার কোনো মাধ্যমে আলোকটা আবারও সেই মাধ্যমে ফিরে আসলো, অর্থাৎ এটার এই বিম্বটা আমরা বাস্তবে দেখতে পাচ্ছি। তাহলে এখানে যে বিম্বটা তৈরি হবে সেটা হবে কি সৎ বিম্ব। এখন দেখো এই যে আলোর প্রতিফলনের 3টা নিয়মগুলো কি, 1 নম্বর নিয়ম হচ্ছে আমরা এই চিত্রগুলো দিয়ে একটু শিখি। একটা নিয়ম আমি এটা মুছে তোমাদের আবার বলি। 1 নম্বর নিয়মটা হচ্ছে আলো প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে আবার কি হবে, প্রধান ফোকাসটা আমরা এটা কিন্তু সূত্র আছে F সমান R/2, এজন্যে এটা ঠিক মাঝে হবে। তাহলে ধরো এখান দিয়ে কি হবে, কি বলছি, প্রধান অক্ষের সমান্তরালে যদি আলো আপতিত হয় তাহলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে, এটা হলো 1 নম্বর নিয়ম। 1 নম্বর নিয়ম তাহলে কি হবে, প্রধান, তোমাদের বইতে বিস্তারিত আছে আমি সংক্ষেপে লিখি, প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হলে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে বা আলো ফিরে আসবে, এটা হচ্ছে একটা নিয়ম। তারপর আরেকটা দেখো, একই ঘটনা যদি আলো তির্যকভাবে ধরো প্রধান ফোকাস দিয়ে আপতিত হয় প্রধান ফোকাস দিয়ে, 2 নম্বর কি প্রধান ফোকাস, এটা কিন্তু প্রধান অক্ষ, এটা হবে প্রধান ফোকাস। এইভাবে প্রধান ফোকাস দিয়ে যদি আলো আপতিত হয় তাহলে এটা প্রধান অক্ষের সমান্তরাল আবার ফিরে আসবে, প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে বা তির্যকভাবে পড়লে প্রধান অক্ষের সমান্তরালে ফিরে আসবে, প্রধান সমান্তরালে ফিরে আসবে বা আপতিত হবে, এটা হলো 2 নম্বর রুলস। 3 নম্বর দেখো, 3 নম্বরের নিয়মটা কি হচ্ছে, এই চিত্র দেখো এখানে আমরা এই চিত্রটাই বুঝাই, এটা কি আমাদের এই লেখাগুলো মুছে দিই, তোমাদের চিত্র দিকে তোমরা লক্ষ্য করো,
চিত্রতে তাড়াতাড়ি বুঝতে পারবা। এই যেটা কি প্রধান, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র। বক্রতার কেন্দ্রটা যদি কোনো আলোক রশ্মি দর্পণে এখান দিকে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, এটা কি প্রধান বক্রতার কেন্দ্র। তো বক্রতার কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি যদি যায়, আবার বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে আসবে, সেটা এদিকে হোক বা এদিকে হোক। বা যদি তুমি এদিকেও চিন্তা করো বক্রতার কেন্দ্র দিয়ে কোনো আলোক রশ্মি মানে আপতিত হলো, তাহলে এই বক্রতার কেন্দ্র দিয়ে আবার সেটা ফিরে আসবে। এটা হচ্ছে তোমাদের 3 নম্বর নিয়ম। এই আলোর ক্ষেত্রেও দেখো তোমরা, আমরা কি উত্তল দর্পণের ক্ষেত্রে ঠিক একই ঘটনা ঘটবে। যে 1 নম্বরের রুলসটা আমরা কি পড়ছি, সমান্তরাল অক্ষের আলো তো এই পাশটায় পড়বে, যেহেতু আমাদের এই পাশটাতে পাড়া লাগানো, তাহলে এই যে প্রধান অক্ষের সমান্তরাল যদি আমরা একটা আলোক রশ্মি চিন্তা করি, প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তাহলে প্রধান ফোকাস, ধরো এইটা প্রধান ফোকাস দিয়েই আবার কি হবে, সেটা ফিরে যাবে। এটা কিন্তু অসৎ বিম্ব হবে, কারণ আমাদের এটা মনে হবে যে প্রধান ফোকাস দিয়ে গেছে। অপর সাইডে যদি আমরা মিলাতে চেষ্টা করি, আসলে এটা সৎ কোনো বিম্ব আমরা এখানে পাবো না, যেহেতু এটা উত্তল দর্পণ। তারপর দেখো নিয়ম কিন্তু একই। কী হবে, প্রধান অক্ষ দিয়ে গেলে প্রধান ফোকাস দিয়ে আবার সেটা প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হলে প্রধান ফোকাস দিয়ে সেটা প্রতিফলিত হবে। আবার আমরা আরেকটা কী শিখেছি, যদি ধরো প্রধান ফোকাস, ধরো আমরা এভাবে যদি চিন্তা করি একটা আলোক রশ্মি, অর্থাৎ এভাবে আলো প্রধান ফোকাস দিয়ে আসে, সেটা আবার কিভাবে ফিরে আসবে, আমাদের এই প্রধান অক্ষের সমান্তরালে আবার ফিরে আসবে। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। অর্থাৎ প্রধান ফোকাসে আমরা যদি প্রধান ফোকাস চিন্তা করি, যে এটা প্রধান ফোকাস দিয়ে আলো আর কি আপতিত, তাহলে সেটা আবার প্রধান ফোকাস এই অক্ষ দিয়ে আমাদের কি হবে, ফিরে আসবে। এরপর আরেকটা নিয়ম আমি কি বলছি তোমাদের, দেখো এই যে বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, তাহলে সেটা আবার বক্রতার কেন্দ্রতেই ফিরে আসবে। আমি মনে করলাম ধরো এখানে কোনো আলোক রশ্মি, ধরো এদিকে আমরা যদি চিন্তা করি যে এই পাশটাতে, যেহেতু এই পাশটা এটা এই পাশে পড়বে, তাহলে এখানে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, আবার কি হবে, এই পৃষ্ঠ দিয়েই ফিরে যাবে। এখানে আমরা অসৎ বিম্ব দেখতে পাবো। তাহলে অবতল দর্পণ এবং উত্তল দর্পণের যেই নিয়মগুলো সেগুলো তোমরা শিখলে। আমি আরেকবার বলি, এই চিত্রটা যদি আমরা সুন্দর করে আবার ধরো শিখি, অর্থাৎ এম প্রাইম, আর এটা কি আমাদের মেরু, এটা হচ্ছে কি বক্রতার কেন্দ্র, আর এটা হবে কি প্রধান ফোকাস। এখন দেখো 1 নম্বর নিয়ম আমরা কি শিখছি, আলো প্রধান অক্ষের, এটা কি এই অক্ষটাকে বলা কি প্রধান অক্ষ। আলোক যদি প্রধান অক্ষের সমান্তরালে যায়, অর্থাৎ প্রধান অক্ষের সমান্তরালে গেলে প্রধান ফোকাস দিয়ে সেটা আবার ব্যাক করবে, অর্থাৎ এভাবে। আরেকটা কি শিখছি, যদি প্রধান ফোকাস দিয়ে যায়, অর্থাৎ এখান দিয়ে যদি আলো তির্যকভাবে আপতিত হয়, আবার প্রধান অক্ষের সমান্তরালে সে ফিরে আসবে। আরেকটা আমরা কি শিখছি, বক্রতার কেন্দ্র, ধরো সিটা আমরা এই পাশে লিখলাম, বক্রতার কেন্দ্র দিয়ে যদি কোনো আলোক রশ্মি আপতিত হয়, আবার সেটা আবার এই বক্রতার কেন্দ্র দিয়ে কি হবে, বক্রতার কেন্দ্র দিয়ে আবার ফিরে আসবে। এই 3টা নিয়মই হচ্ছে কি উত্তল এবং অবতল দর্পণের বিম্ব সৃষ্টির নিয়ম। এখন দেখো আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলোই শিখলাম। আগামী ক্লাসে তোমাদের এই বিষয়ের আরও পরবর্তী আমাদের যেই আলোচনাগুলো আছে সেগুলো আমরা জানবো। তোমরা বাসায় বসে এখানে আমরা যেগুলো সংজ্ঞাগুলো শিখেছি, এই যে সংজ্ঞাগুলো, আলোর প্রতিফলনের সূত্র, গোলীয় দর্পণের ক্ষেত্রে
তারপর উত্তল অবতল দর্পণের প্রতিবিম্বের নিয়ম, এগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবা। আজকে ক্লাস এই পর্যন্ত। তোমরা সবাই বাসায় থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।